তারপর ডেস্টিনির ফারুকেরা, কি অবস্থা আপনি গো? হ্যাঁ, শরীরটা ভালা, মনটা ভালা? ফ্ল্যাট ফুলাট বেচাবেচির কাম চলতেছে তো? হ্যাঁ, সেটে লাইট টেট লাগাইতেছেন তো? চালাই যান, চালাই যান, চালাই যান। দিলাম দোয়া কইরা, খা বাবা ভিক্ষা কইরা। যাই হোক, আপনারা তো জানেন আমার কাকার মূর্খ চোদা দালাল গুলারে একটু লারা না দিলে আমার আবার পেটের ভাত হজম হয় না। এই জন্য হালকা একটু লারা দিয়া নিলাম আর কি শুরুতে। যাই হোক, আজকের আলোচনায় আসি। আজকের আলোচনার বিষয়বস্তু হইতেছে ডেস্টিনির ব্যবসায়িক স্টেটমেন্ট, আমাদের নতুন মিশন। তো মিশন শব্দটা ব্যবহার করলাম এই জন্য যে আমরা কিন্তু একটা যুদ্ধ করতেছি, নৈতিক যুদ্ধ, আমাদের কর্মসংস্থান ফেরতের যুদ্ধ। সো আমাদের প্রতিটা কাজই হইতেছে মিশন। এই কারণে এই মিশন শব্দটা ব্যবহার করলাম আর কি। তো যাই হোক, এই স্টেটমেন্ট ইস্যুতে আপনি করে একটা গল্প কই, গল্পটা খুবই ইন্টারেস্টিং, মজার গল্প, শুনে মজা পাইবেন। সময় আছে তো আপনাকে? তো এই গল্পটা কইলে আপনারা মানে কাকার যে মরুক্ষচোদা দালাল যেগুলো আছে, এই গল্পটা শুনলে আপনারা কাকার ওই দালাল গুলার লগে একটা মিল পাইবেন, দারুণ মিল পাইবেন। গল্পটা আমার আমার নিজের গল্প আর কি, মানে গ্যাঞ্জামের গল্প। আমরা তো ধরেন খুঁজে খুঁজে গ্যাঞ্জাম করেন লোক। যাই হোক, ওই কলেজ লাইফে একটা ঘাড়াইছিলাম। ওই আমাদের সালাউদ্দিন শাকিল ভাই, ইব্রাহিম ভাইয়ের টিমের একজন ডেডিকেটেড লিডার, কমেন্ট করেছেন, ভাইও হ্যাঁ ভাইও, কি অবস্থা ভাইও, আপনি তো ফাটাই ফেলাইতেছেন কাম টাম করে। আজকে মনে হয় খুলনাতে মনে হয় কয়েকটা দোকান করছেন শাকিল ভাই, ইব্রাহিম ভাইয়ের টিমের আর কি। এবং ইব্রাহিম ভাই যেটা কইলো, ওনার মনে হয় টিমে 46টা ডেস্টিনি ডিসকাউন্ট পয়েন্ট হয়ে গেছে। তো ইব্রাহিম ভাইয়েরও ধন্যবাদ, সালাউদ্দিন শাকিল ভাই আপনারও ধন্যবাদ। যাই হোক, তো যে আলাপে ছিলাম, গ্যাঞ্জামের গল্প। তো কলেজে একবার একটা ঘাড়াইছিলাম, মানে ধরেন যে কোনো ইস্যু নিয়ে এক পর্যায়ে তর্কাতর্কি, এক পর্যায়ে ঠাড়াইয়া দিছি ওই হালার এক বন চটকানা। এখন চটকানা খাওয়ার পরে হ্যাঁ ভাবসাব লয়া কয়, থাপ্পড় তো একটা দিছস, পারলে আর একটা দে। ও আচ্ছা, পাবনা থেকে আমাদের মনির ভাই যোগ দিছেন। হ্যাঁ মনির ভাই ধন্যবাদ। শাকিল ভাই লেখছেন দুইটা, ও আচ্ছা দুইটা করছেন, গুড, চালাই যান। হ্যাঁ একটু আগে ইব্রাহিম ভাই দুইটা করছেন মনে হয়, কথা হয়েছিল, হ্যাঁ গুড, চালাই যান। আচ্ছা, এই গল্প যেটা আছে সেই গল্পটা কই। তো যখন ওই ওই আরে একটা বন চটকানা দিলাম, ঠাড়ায় এক চটকানা দিলাম, চটকানা দেওয়ার পরে কয় কি, তুই আমার একটা চটকানা দিছস, সাহস থাকলে আরেকটা দে। তো ওকে ফাইন, এবার দিলাম আরেকটা চটকানা ঠাড়াইয়া। প্রথমে দিয়েছিলাম ডাইন হাতে, এরপরে দিয়েছি বাম হাতে। তো এবার দুই চটকানা খায় কয়, তোর এত বড় সাহস, তুই আমার গায়ে হাত তুললি, পারলে আরেকটা দে। তো এবার ঠাড়াইয়া দিলাম আরেক চটকানা। এখন 3 নাম্বার চটকানা খাইয়া ওই কিছু থতমত খাইয়া কিছুক্ষণ পরে কয়, দেখি তো সাহস থাকলে আরেকটা দে। তো এবার ওরে দিছি ঠাটাইয়া আরেকটা। তো এভাবে 4 5 6টা থাপ্পড় দেওয়ানোর পরে ওই কয়, ঠিক আছে দেখালুম এটা কয়ে গেছে গা। তো বিষয়টা হইলো, এই গল্পটা কইলাম এই জন্য যে ওই যে আমার কাকার মূর্খস্ততা যে দালাল গুলো আছে, এগুলো অনেক দিন ধরে খালি কইতেছে যে রফিকুল আমিন সারা পারলে এটা করো, পারলে ওইটা করো, পারলে সেটা করো। কিরকম উদাহরণ দিই, ধরেন 2018 সালে ডেস্টিনি সেন্ট্রাল পিএইচডি ফোরাম গঠিত হইয়া
ডিস্ট্রিবিউটররা এবং পিএইচডিরা একত্রিত হওয়া শুরু করলো। তো ওই মূর্খচোদা দালাল গুলা কয় যে রফিকুল আমিন ছাড়া কিছু হবে না, পারলে কিছু কইরা দেখাও, পারলে কিছু কইরা দেখাও। ওকে ফাইন। তারপরে কি হইলো, এই পিএইচডি ফোরাম সব শেয়ার হোল্ডার করে একত্রিত কইরা একটা তলবি সভার আয়োজন করলো। এখন যখন তলবি সভার আয়োজন করলো, তখনও এই মূর্খচোদা দালাল গুলা কইলো যে রফিকুল আমিন ছাড়া কিছু হবে না, রফিকুল আমিন ছাড়া কিছু হবে না, পারলে তলবি সভা কইরা দেখাও। আমাদের দিনাজপুরের গোলাম মোস্তফা ভাই, পিএইচডি গোলাম মোস্তফা ভাই লিখছেন, আপনার বস্তুনিষ্ঠ তথ্য উপস্থাপনে দিশেহারা রফিকুল গং। হ হ, আপনার কমেন্টেও তো দিশেহারা কাকার গং যেগুলো আছে এগুলো। এবং আপনারা তো রংপুর ফাটাই ফেলাইতেছেন, রংপুরে ধোঁয়ায় যে প্রোগ্রাম চলতেছে গত 3-4 দিন ধরে। গোলাম মোস্তফা ভাই আপনারাও স্যালুট, রংপুরে আপনারা কিন্তু গরম করে ফেলছেন, মাঠ চালাই যান। তো যাই হোক, তো যখন তলবি সভা হয়ে গেল, তলবি সভা হওয়ার পরেও ওই মূর্খচোদাগুলা কয় রফিকুল আমিন ছাড়া কিছু হবে না, রফিকুল আমিন ছাড়া কিছু হবে না, পারলে কোম্পানি চালাইয়া দেখাও। এই তলবি সভার বোর্ডরে কইলো। ভালো কথা, একদিকে কইলো তলবি সভা বোর্ডরে ব্যবসা চালাইতে, আরেকদিকে বোর্ডের বিরুদ্ধে আপিল করলো আদালতে। মনে আছে নিশ্চয়ই আপনাকে, ওই যে আরেক দালাল সিরামনির দিয়ে আপিল করলো এই তলবি সভার বিরুদ্ধে, বোর্ড বাতিল এবং কোম্পানি অবসায়নের ব্যাপারে। তো এইটাতেও তাদের কাজ হইল না, আইসা বললো 173/22 রায়। এখন 173/22 রায়ে নতুন বোর্ড গঠন হওয়ার পরেও ওই মূর্খচোদাগুলো ওই একই কথাই কয়, রফিকুল আমিন ছাড়া কিছু হবে না, রফিকুল আমিন ছাড়া কিছু হবে না, পারলে কিছু ওই কইরা দেখাক এই 173/22 বোর্ড। ওকে, এই 173/22 বোর্ড তাদের কার্যক্রম চালায়া নিতেছে ধারাবাহিকভাবে। এরা এই 173/22 বিরুদ্ধেও আপিল করলো, কোম্পানির বিলুপ্তি বা অবসায়নের জন্য আপিল করলো, এটাতেও কিন্তু কাম হইল না। এরপরে আমগো কমরেড জনাব আশরাফুল আমিন, উনি যখন এই কার্যক্রমটাকে আরো গতিশীল করার লক্ষ্যে ডেস্টিনির সার্ভার চালুর ঘোষণা দিলেন, তখনও এই মূর্খচোদাগুলা কইল কি যে রফিকুল আমিন ছাড়া কিছু হবে না, পারলে সার্ভার চালু করে দেখাও। তো ওকে, সার্ভারও চালু হইল। এবার সার্ভার চালু হওয়ার পরে বলতেছে সার্ভার তো চালু হইছে, কিন্তু ব্যবসা করতে পারবা না, রফিকুল আমিন ছাড়া কিছু হবে না, ওই দালাল গুলাই কইল। ওকে, তো আমগো ডিন ভেরিফিকেশন শুরু হইল, ডিন অ্যাক্টিভেশন শুরু হইল, এনএফসি কার্ডের কার্যক্রম শুরু হইল। তখন এই মূর্খচোদাগুলো আবার কি করলো যে নো এনএফসি, নো স্টেটমেন্ট, এসব তো সবই আপনারা জানেন। এরপরে আলিস দখলের ষড়যন্ত্র করলো, যদিও ওই ষড়যন্ত্র আমরা ওদের হোগা দিয়া ভরে দিছি। তো এরপরে এই ষড়যন্ত্র ধোপে টিকলো না। এখন ডিন ভেরিফিকেশন দেদারসে হইতেছে, এনএফসি কার্ড দেদারসে হইতেছে, 10 পয়েন্টের প্রোডাক্ট সেল হইতেছে, নতুন জয়েনিংও হইতেছে। এখন এই মূর্খচোদা দালাল গুলা তারপরে কোয়া শুরু করলো, হ্যাঁ এই 10 পয়েন্টে কি আর ব্যবসা হয়, এইগুলা হইলো সব হইলো ভুয়া, পারলে স্টেটমেন্ট চালু করো। তো এরপর আপনার মনির ভাই লেখছেন ইঞ্জিন শহীদ কোথায়, দৌড়ের উপরে আছে আর কি, আর কই থাকবো, দৌড়ের উপরে আছে। যাই হোক, পাবলিকে অগরে খুঁজে বাইর করবো আমরা, সময়ে দেখবেন সব। যাই হোক, তাইলে এরপরে দেখেন যখন স্টেটমেন্ট চালুর ব্যাপারটা নিয়ে একটা প্রস্তুতির পর্যায়ে আসলো, তখন কইলো হ্যাঁ রফিকুল আমিন ছাড়া কিছু হবে না, পারলে স্টেটমেন্ট চালু করে দেখাও। এখন স্টেটমেন্ট চালুর ঘোষণা যেহেতু আয়া পড়ছে, এখন এই মূর্খচোদাগুলা কি কয় জানেন, কয় স্টেটমেন্ট চালু করলেও এটা কন্টিনিউ করতে পারবো না, রফিকুল আমিন ছাড়া স্টেটমেন্ট কন্টিনিউ করতে পারবো না। মানে দেখেন, ওই যে আমি গল্প কইছিলাম না একটু আগে, যে 1 চটকানা দেওয়ার পরে কয় পারলে আরেকটা দে, 2 চটকানা দেওয়ার পরে কয় পারলে আরেকটা দে, এরকম 3, 4, 5, 6টা খাই আর পরে গেছে গা। তো এই মূর্খচোদা যে দালাল গুলো আছে, এগুলাও 2018 সাল থেকে দেখেন একে একে, প্রথমে পিএইচডি ফোরামটা কইলো কিছুই হইব না, তলবি সভা হইলো, তাও কয় কিছুই হইব না, তলবি সভার পর 173/22 রায় হইলো, কয় কিছুই হইব না, সার্ভার চালু হয়ে গেল, কয় হারা ব্যবসা করতে পারবো না, ডিন অ্যাক্টিভেশন, ডিন ভেরিফিকেশন, এনএফসি কার্ড থেকে শুরু করে সারা দেশে অ্যাক্টিভিজম শুরু হয়ে গেল, কয় স্টেটমেন্ট চালু করতে পারবো না। এখন স্টেটমেন্ট যখন চালু করার ঘোষণা দিয়ে দিছে, স্টেটমেন্ট যখন চালু হইব, এখন কয় স্টেটমেন্ট চালু করলেও কন্টিনিউ করতে পারবো না, রফিকুল আমিন ছাড়া কিছু হবে না। এই হলো এই মূর্খচোদা যেগুলো আছে এগুলোর কাজ কারবার, বুঝতে পারছেন? তো এবার আশা করি এই গল্পের মিল আশা করি পাইছেন। তো সামনে কি করবো জানেন, ধরেন সামনে যখন আমরা ধোঁয়ায় ব্যবসা করতে থাকবো,
ডায়মন্ড হইলে পরে মানে ব্যবসা শুরু হলে পরে কেব ডায়মন্ড হইতে পারবা না, রফিকুল আমিন ছাড়া ব্যবসা হবে না, পারলে ডায়মন্ড হইয়া দেখাও। এখন ডায়মন্ড হইলে পরে কইব রফিকুল আমিন ছাড়া কিছু হবে না, পারলে ক্রাউন হইয়া দেখাও। ক্রাউন হইলে কইব রফিকুল আমিন ছাড়া কিছু হবে না, পারলে ক্রাউন অ্যাম্বাসেডর হইয়া দেখাও। এগুলো হলো এই মুরুক্ষ চোদার দালাল যেগুলো আছে এগুলোর খাস কাম। দাঁড়ান, এক দালাল আইছে আসুদা মুরুক্ষ চোদা, এটা একটু দালাল ডলা দিয়া লই। এটার নাম হইলো মাহবুবুর রহমান চান, এটারে আমি কই স্যাং। এই বাইঞ্চত, তুই এখানে দালালি করতে আইছস, সবকিছু হয়ে যেতেছে দেহস না, ওয়েট কর, আর একটু অপেক্ষা কর, তারপরে টের পাবি। ওকে স্যাং, টাটা বাই বাই, আমরা ব্যবসা করি, তোরা বয়া বয়া আঙ্গুল চোষ। এনিওয়ে, যেই কথাই ছিলাম, তো এখন ব্যবসা যেই দিকে যাইতেছে, এই ব্যবসার ধারাবাহিকতা দেখা এটা নিয়েও কইতেছে যে ব্যবসা নাকি কন্টিনিউ করা যাবে না। তো এদের এই দালালদের এই সিমটমটা, এই সার্বিক বিষয়গুলো একটু আলোচনা আপনাদের সাথে করে নিলাম এই জন্য যে অনেকেই বিভিন্নভাবে বিভিন্ন মানে সন্দেহ পোষণ করতেছেন যে আসলে কি বিজনেস বা এগুলো কি আসলে কি করা সম্ভব হবে কিনা। অনেকে ফোন টোনও দিচ্ছেন, কি বিষয় নিয়ে ফোন দিচ্ছেন, অনেকগুলো বিষয় আছে, এগুলো নিয়ে এখন আলোচনা করি। অনেকেই একটা প্রশ্ন করেন, অনেকে ফোন টোন দেন বা বিভিন্ন সময় প্রশ্ন করেন, যাচ্ছে যে দুই পক্ষের যে বিরোধ, এই দুই পক্ষের বিরোধের জেরে ভাই ব্যবসা কি হইব? আপনাদের একটা কোয়েশ্চেন করি, 2012 সালের আগে কি বিরোধ ছিল না? 2012 সালের আগে মালিক পক্ষের ভিতরে বিরোধ ছিল না? আপনারা গত 4, 5, 8, 10 মাসে যে জুম মিটিং গুলো দেখছেন, আমাদের পূর্বের যারা ফাউন্ডার ডিরেক্টর তাদের অনেকের বক্তব্য দেখে শুনছেন কি পরিমাণে বিরোধ ছিল। তো এই এত সকল বিরোধ 12 সালের আগে ছিল, তখনও কি মাসে 100-200 কোটি টাকা, মানে 100 কোটি টাকার উপরে টার্ন ওভার হয়েছে না? তার মানে বিরোধের ভিতরেও কিন্তু ব্যবসা হয়, এই বিরোধ থাকবেই যে কোনো সংগঠনে, মানে যেখানেই অর্গানাইজেশন সেখানেই বিরোধ, এটা একটা কনফ্লিক্ট অলওয়েজ থাকবে। এই কনফ্লিক্ট হলো সৌন্দর্য। এই বাটপারের গোষ্ঠী উল্টাপাল্টা করতেছে, এইটা আগেও কিন্তু এই ধরনের বিরোধ বিভিন্ন পক্ষের ছিল, তখনও যেরকম ব্যবসা হয়েছে, তখনও যেরকম সেল হয়েছে, ক্রাউন, ডায়মন্ড, পিএইচডি হয়েছে, এখন হবে, এটা নিয়ে টেনশনের তো কিছু নাই। সজীব শাহরিয়ান গাজীপুরের লেখছেন, আসসালামু আলাইকুম ভাই, আগামীকাল আমাদের ঈদের দিন, এখন থেকে আমরা প্রতিদিন ঈদ পালন করবো ইনশাল্লাহ। আরিয়ান ভাই, আপনার কার্যক্রম আপনি আগের চেয়ে আরো গতিশীল করছেন এবং আপনি আইটিতেও এখন অনেক দক্ষতা অর্জন করছেন, ইনশাল্লাহ আপনি চালাই যান। আমাদের ঈদের দিন ইনশাল্লাহ এখন কন্টিনিউ চলবে। এনিওয়ে, তো যেই জিনিসটা কইতেছিলাম, যারা কন যে ভাই এই বিরোধ চলতেছে, এর ভিতরে কি ব্যবসা হইব? 12 সালের আগে বিরোধ ছিল, 12 সালের পরেও বিরোধ আছে, এখনো বিরোধ আছে, এটা সবসময় থাকবে। এর ভিতর দিয়ে 12 সালের আগেও যেরকম ব্যবসা হয়েছে এখনো ব্যবসা হবে, জাস্ট আমাদের কাজটা চালিয়ে যেতে হবে, এটা একটা বিষয়। আরেকটা বিষয়, অনেকে প্রশ্ন করেন যে তলবি সভার এই যে ব্যাপারটা হইল, বা এই যে আজকের এই পর্যায়ে ব্যবসায়িক কার্যক্রম যে এত দূর আসলো, তো সবই তো ঠিক আছে, বুঝলাম, ব্যবসাটাকে আসলে আমরা কন্টিনিউ করতে পারবো? বিশেষ করে বলেন যে ভাই স্টেটমেন্ট তো চালু হইতেছে কিন্তু ব্যবসা করার পরিবেশ নাই, অনেকে বলেন ব্যবসা করার পরিবেশ নাই। তো 2012 সালের আগে তো ব্যবসা করার পরিবেশ ছিল, রমরমা ব্যবসা পরিস্থিতি ছিল, ওই সময় কয়জন উইকলি মারছে ভাই? মানে যে ব্যবসা করার, সে পরিবেশ পরিস্থিতি রমরমা থাকলেও ব্যবসা করতে পারে, পরিবেশ পরিস্থিতি রমরমা না থাকলেও ব্যবসা করতে পারে। আর যে ব্যবসা করতে পারে না, সে পরিবেশ পরিস্থিতি রমরমা থাকলেও তার পক্ষে ব্যবসা করার কোনো কি নাই, সে এই ব্যবসা করতে পারবে না। অতএব এই যে আপনারা যে অনেকে বলেন যে ব্যবসা তো করতে চাই, স্টেটমেন্ট তো শুরু হইতে যাইতেছে, তাহলে এখন পরিবেশ পরিস্থিতি এগুলো আসলে অবজারভেশনের মাধ্যমে যা দেখতেছি, ব্যবসা করার পরিবেশ কি ভাই হইব? ব্যবসা করার পরিবেশ থাকা সত্ত্বেও 12 সালের আগে অনেকে উইকলি মারতে পারে নাই। অতএব ব্যবসা করাটা পরিবেশের উপর নির্ভর করে না, অ্যাকচুয়ালি পরিবেশটা তৈরি করতে হয়, কোনো কিছু হয় না। আপনি খেয়াল করে দেখেন, এই যে 2018 সালে তলবি সভার জন্য প্রস্তুতি নিচ্ছিল যখন শেয়ার হোল্ডার সবাই একত্রিত হইয়া, তখন কি বাধা আসে নাই? আসছে। তো এই বাধা অতিক্রম করে পিএইচডি ফোরাম এবং শেয়ার হোল্ডারদের সমন্বয়ে কি হয়ে গেছে না, তলবি সভা হয়েছে না?
তাহলে তলবি সভার বিরুদ্ধে বাধা আসছিল, তলবি সভা হয়েছে, এই তলবি সভার কার্যক্রম শুরু হওয়ার পরে এখানেও বাধা আসছিল, 173/22 রায় আসছে, 173/22 রায়ের বিরুদ্ধেও বাধা আসছিল, সেটা অতিক্রম করে কার্যক্রম আগাই গেছে। সার্ভার চালুর ক্ষেত্রে বাধা আসছিল, সেই বাধা অতিক্রম করে সার্ভার কন্টিনিউ চালুর ক্ষেত্রে একটা সিদ্ধান্ত নিয়ে সার্ভার চালু হয়েছে। ডিন অ্যাক্টিভেশন, ডিন ভেরিফিকেশন, এনএফসি 10 পয়েন্ট, এই সামগ্রিক কার্যক্রম নিয়ে বাধা আসছিল, সেই বাধা অতিক্রম করে কাজ চলতেছে না। ডিন ভেরিফিকেশনের কাজ কি চলতেছে না? আগের চেয়ে বেশি বাধা আসছিল না? বাধা এসে কাজ চলছে না? ডিন অ্যাক্টিভেশনের ভিতরে বাধা আসছিল না, এনএফসির বাধা আসছিল না। তার মানে কি প্রত্যেকটা কাজেই তো বাধা আসছিল এবং প্রত্যেকটা কাজ বাধাকে অতিক্রম করেই তো করা লাগছে। তো আপনি আরেকটা জিনিস, অনেকে কন যে আসলে পরিবেশ থাকলে ভালোই তো। ভাই আপনি কি পরিবেশ চান? মানে আপনি কি এই পরিবেশ চান যে সব রেডি থাকবে আপনার জন্য, আপনি খালি সেল করবেন? মানে আপনি ফুটবল খেলতে নাই না, আপনার প্রতিপক্ষরে যদি বলেন যে ভাই বাধা দিয়েন না আমি একটু গোল দিমু, তাহলে হইব? আপনি ফুটবল খেলতে নামছেন, প্রতিপক্ষ আপনারে বাধা দিবে যাতে আপনি গোল দিতে না পারেন। আপনার কাজ হলো আপনার দক্ষতা, আপনার মুন্সিয়ানা দিয়া সেই প্রতিপক্ষের বাধা ডিঙ্গায় গোল দেওয়াটাই তো আপনার কাজ। তাহলে পরিবেশের চিন্তা করেন। এটা তো ভাই হাস্যকর। পরিবেশ থাকে না, পরিবেশ তৈরি করতে হয়। গত 6 মাস বা গত 1 বছরে দেখেন, ডিন সার্ভার চালু থেকে শুরু করে ডিন ভেরিফিকেশন, ডিন অ্যাক্টিভেশন, এনএফসি 10 পয়েন্ট, এই যে সব জায়গায় প্রোডাক্ট যাইতেছে, এনএফসি হইতেছে, এনএফসি কার্ড ডেলিভারি হইতেছে, 10 পয়েন্টের প্রোডাক্ট কিনে সবাই কার্যক্রম শুরু করতেছে, প্রোগ্রাম হইতেছে, মিটিং হইতেছে। এইগুলা কি ভাই হইছে না হইতে হইছে না করা হইছে? কোনো কিছু হয় না, করতে হয়। দাঁড়ান দেখি, এই স্যাং, এই মূর্খ চোদা স্যাং, স্যাং কইছে এই বোরহানউদ্দিনের কথায় কেউ বিশ্বাস করবেন না, একে এড়িয়ে চলুন। এই মূর্খ চোদা তুই এড়ায় চল। যারা মাথায় জাগো ঘিলু আছে, আমরা যারা মাথায় জাগো আমগো ঘিলু আছে, আমরা জানি কোনটা করতে হইব আর কোনটা করতে হইব না। তুই যে তোর বাপের লগে ফ্ল্যাট ব্যাস আর হুগামা রাখা স্যাং, এগুলারে ভাই একটা ভালো মুড নিয়ে বইছিলাম, এইগুলো উল্টাপাল্টা কমেন্ট করলেই তো মেজাজটা খারাপ হয়ে যায়, বুঝছেন তো? তরে তরে মানে তুই দৌড়ের উপরে থাক। যাই হোক, তাহলে দেখেন যেই প্রশ্নটা আপনারা অনেকে করেন যে পরিবেশ তৈরি হইলে ব্যবসা করতে ভালো হতো, পরিবেশ তো তৈরি হয় নাই, পরিবেশ তৈরি হয় না, পরিবেশ তৈরি করতে হয়। আর ওই যে আরেকটা উদাহরণ দিলাম, পরিবেশটা কোনো বিষয় না। 12 সালের আগে তো রমরমা ব্যবসা ছিল, রমরমা পরিবেশ ছিল, তখনও কি সবাই উইকলি ইনকাম করতে পারছে? পারে নাই। তখনও পারে নাই কেন? পরিবেশ ছিল না এই জন্য। অ্যাকচুয়ালি পরিবেশ এইটা ডিপেন্ড করে আপনি কাজটা কিভাবে করবেন সেটার উপরে। অতএব কাজটা আমাদের চালাই যেতে হবে। আচ্ছা, এইবার আরেকটা রেগুলার একটা কমন কোয়েশ্চন অনেকের ভিতরেই আছে, অনেকেই করেন এই কোয়েশ্চনটা, যে স্টেটমেন্ট তো চালু হইতেছে, এখন স্টেটমেন্টটা কি কন্টিনিউ হবে? ভাই স্টেটমেন্ট কন্টিনিউ হবে কি হবে না এটা ডিপেন্ড করে কি মালিক পক্ষের উপরে নাকি ডিস্ট্রিবিউটরদের সেলসের উপরে? বলেন তো। ধরেন 2012 সালের আগে প্রতি মাসে যে 100 কোটি টাকা টার্ন ওভার হইতো, এই সেল কি ম্যানেজমেন্ট করতো না আমরা করতাম? আমরা ডিস্ট্রিবিউটররা সেল করতাম, এই জন্য স্টেটমেন্ট জেনারেট হইতো। তো এখন ধরেন 2012 সালের আগে 45 লক্ষ লোক যদি সেলস না করে যদি বসে থাকতো, তাহলে কি স্টেটমেন্ট জেনারেট হইতো? তখন স্টেটমেন্ট কেন জেনারেট হয়েছে? ডিস্ট্রিবিউটররা সেল করছে, স্টেটমেন্ট জেনারেট হয়েছে। এখনো সেম, স্টেটমেন্ট কন্টিনিউ হবে, আপনি সেল করবেন, আপনি সেল করলে স্টেটমেন্ট কন্টিনিউ হবে। স্টেটমেন্ট কন্টিনিউ হবে কি হবে না এটার জন্য ম্যানেজমেন্টের উপরে বসে থাকার তো কোনো মানে হয় না। স্টেটমেন্ট মানে কন্টিনিউ হবে কি হবে না এটা নির্ভর করে আপনি সেল করতে পারবেন কি পারবেন না। অলোক মন্ডল লিখছেন, ভাই স্টেটমেন্ট জেনারেট কবে থেকে শুরু হবে? ইনশাল্লাহ আগামীকাল থেকে শুরু হওয়ার চূড়ান্ত একটা সম্ভাবনা আছে, হয়তো বা একটু আগপিস হতে পারে। হোয়াট এভার ইট ইজ, সবকিছুই কমপ্লিট, মানে প্রযুক্তিগত সকল ধরনের প্রস্তুতি কমপ্লিট। ইন্টারনাল এবং টেকনিক্যাল কিছু বিষয় আছে, হোপফুলি আমরা এখনো পর্যন্ত যতদূর জানি আগামীকালকে ইনশাল্লাহ স্টেটমেন্ট চালু হতে যাচ্ছে। তাহলে স্টেটমেন্ট চালু হওয়াটা এটা হলো আমাদের একটা ধাপ, কিন্তু স্টেটমেন্ট চালুর পরেই কিন্তু আমাদের মূল কাজ শুরু। এখন আসি সেই আলোচনায়। দেখেন স্টেটমেন্ট ধরেন চালু হইল, এখন আপনার যদি সেল না হয় তাহলে ভাই আপনার কি লাভ? স্টেটমেন্ট চালুর সাথে পরবর্তী কার্যক্রমটা হলো সেল করা। এখন এই যে এই স্টেটমেন্ট, একজন জিজ্ঞেস করলেন যে স্টেটমেন্ট কবে থেকে জেনারেট হতে পারে। আচ্ছা ওয়েল, আবার আরেকজন অনেকেই বলেন যে স্টেটমেন্ট কি আসলে কন্টিনিউ হবে কি হবে না। এই যে এই ব্যাপারটা, আমার যেটা ধারণা, মানে স্টেটমেন্টটা চালু করার পরে জাস্ট
একটা ট্রাবল শুটিং পিরিয়ডে দেখা হবে, মানে ধরেন শরীরে রক্ত দিলে একটু রক্ত দিয়ে টেস্ট করা হয় না যে পুরো শরীরের রক্তটা যাইতেছে কিনা। তো এই স্টেটমেন্ট চালু করার পর একটু ট্রাবল শুটিং পিরিয়ডে একটু টেস্ট অ্যান্ড ট্রায়াল হয়তো বা চলবে কিছুদিন, যে আসলে ঠিক মতো পয়েন্টগুলো হিট হইতেছে কিনা, কমিশন জেনারেট কোনো প্রবলেম হয় কিনা, আমাদের যে বিভিন্ন মানে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ হয়েছে নতুন মার্কেটিং প্ল্যানে সবগুলো ঠিক মতো কাজ করতেছে কিনা। এই যে টোটাল একটা সাস্টেইনেবল সেটআপমেন্টে আসতে ইট উইল টেক ফিউ টাইমস। মানে যে কোনো একটা জিনিস মনে রাখবেন, ট্রেনিং এ তো আমরা অনেকবারই তো ট্রেনিং করছি, মেক অর ব্রেক ইউর ফার্স্ট 90 ডেজ ইন নেটওয়ার্ক মার্কেটিং। তার মানে যে কোনো মানে নেটওয়ার্ক বিজনেসের যে কোনো নতুন ইভেন্ট 90 দিন খুব গুরুত্বপূর্ণ। এই 90টা দিনের ভিতরেই জিনিসটা একটা শেপে চলে আসে। তার মানে স্টেটমেন্ট জেনারেট হওয়ার পর আমাদেরকে কাজ করে যেতে হবে এবং টোটাল পরিস্থিতিটাকে অবজারভেশনের মাধ্যমে রেখে সেলসটা আমাদের বাড়াই দিতে হবে। তো আমি যে জিনিসটা বলতেছিলাম যে আসলে দেখেন স্টেটমেন্ট চালু হচ্ছে, এটা আমাদের সফলতার অর্ধেক। তাহলে বাকি অর্ধেক কোনটা? বাকি অর্ধেক হলো সেলসে আমাদেরকে নেমে যাওয়াটা। আপনারা যদি কন্টিনিউ ভাবে সেলস না করেন তাহলে স্টেটমেন্ট কি ম্যানেজমেন্ট বসে বসে জেনারেট করবে? না। এই জন্য সেলসে নেমে যেতে হবে। এই জন্য প্রথম কাজটা কি আমাদের? প্রথম কাজটা হলো আমাদের ডিন ভেরিফিকেশন করা, দ্বিতীয় কাজটা হলো ডিন অ্যাক্টিভেশন করা, তৃতীয় কাজটা হলো এনএফসি কার্ডের অ্যাক্টিভিজম যেটা আছে সেটা কন্টিনিউ করা, চতুর্থ কাজ হলো নিজে অফিসে আসা, পঞ্চম কাজ হলো ডিস্ট্রিবিউটরদেরকে অফিসে আনা, এবং এই যে কর্মশালাগুলো যেগুলো শুরু হয়েছে ব্যবসায়িক যে কর্মশালা, এই কর্মশালাগুলোতে নিজে অ্যাটেন্ড করা এবং ডিস্ট্রিবিউটরদেরকে অ্যাটেন্ড করানো। হ্যাঁ, এখন যে প্রেক্ষাপটে প্রাথমিক দিকে স্টার্টিংটা আমাদের হওয়ার পর ধীরে ধীরে জাস্ট কয়েকটা দিনের ভিতরেই একটা সাস্টেইনেবল সেটেলমেন্টের ভিতরে কিন্তু আমাদের এই ব্যবসায়িক মানে প্রজেক্টটা চলে আসবে। ওই পর্যন্ত আমাদেরকে কি করতে হবে? ওই পর্যন্ত আমাদেরকে ধারাবাহিকভাবে কাজটা চালিয়ে যেতে হবে। তাহলে এখন দেখেন আমাদের প্রথম যে মিশন ছিল তলবি সভা, আলহামদুলিল্লাহ সেই মিশন সাকসেস, আমরা সফলতার সাথে সেই মিশন বাস্তবায়ন করছি। দ্বিতীয় যে আমাদের মিশন ছিল সেই তলবি সভাটাকে আগায় নেওয়া, আমরা 2022 সাল পর্যন্ত তলবি সভার এই বোর্ডটাকে আগায় নিছি। তলবি সভার এই বোর্ড 22 সালে এত বাধার ভিতরেও আগায় যাওয়ার পর 22 সালে হইল 173-এর 22। এটা আমাদের দ্বিতীয় সফলতা। 173-এর 22 এটা হলো আমাদের একটা রক্ষা কবচ, এবং এই 173-এর 22 না থাকলে এতদিনে এই বাটপার গোষ্ঠী কিন্তু আরো অনেক কিছু করতো, কিন্তু এই 173-এর 22-এর কারণে এরা চাইলেও অনেক কিছু করতে পারতেছে না। তাহলে দেখেন আমাদের দ্বিতীয় সফলতা হলো 173-এর যে 22 সেটা 2022 সালে আসা। 173-এর 22-এর বোর্ড আসলো, আসার পরে এই বোর্ডের বিরুদ্ধে কিন্তু অনেক বাধা আসছে, বিভিন্নভাবে কর্পোরেট প্রেশার তৈরি করে অনেককে পদত্যাগ করতে বাধ্য করা হয়েছে, অনেকে চলে যাওয়ার পরেও 2022-এর পরে 2023 গেল, 2024 গেল, আমরা এই তলবি সভার বোর্ডের পরে 173-এর 22-এর বোর্ডও কিন্তু আগায় গেল। এই 173-এর 22-এর বোর্ডের কার্যক্রমটাও কিন্তু আমরা সাকসেসফুলি কিন্তু বাস্তবায়ন করলাম। আমরা এই 173-এর 22-এর পরে আসলো কি 2024-এর পরবর্তী রাজনৈতিক প্রেক্ষাপটের পরিবর্তনের পর, এরপর আমাদের ব্যবসায়িক কার্যক্রমে নতুন দিগন্তের সূচনা হইল আমাদের কমরেড জনাব আশরাফুল আমিনের এঙ্গেজমেন্টের মাধ্যমে। এবং এরপরে ডেস্টিনি সার্ভার চালুর যে কার্যক্রমটা, সার্ভার চালু হওয়ার পরেও কিন্তু দালাল গোষ্ঠী বলছিল যে একদিন 2 দিন 3 দিন, সার্ভারও বেশি দিন কন্টিনিউ করতে পারবে না, সার্ভার চালাইতে টাকা লাগে, এত টাকা কই পাবে। দেখেন সেই সার্ভারও কিন্তু এখনো কন্টিনিউ চলতেছে, এবং সার্ভার চালু করার পরবর্তী কার্যক্রমটাকে, সার্ভারের এই কার্যক্রমটাকেও বাস্তবায়ন করে আমরা এদিকেও সফল। সুনামগঞ্জ থেকে আমাদের সুনামগঞ্জ জেলার এক্সিকিউটিভ ফোরামের আহ্বায়ক এবং দায়িত্বশীল লিডার জয়সেন তালুকদার জয় দাদা শুভকামনা জানাইছেন। হ্যাঁ দাদা, আপনার প্রতিও শুভকামনা, চালাই যান। তাহলে দেখেন তলবি সভাতে আমরা সফল হইলাম, 173-এর 22-এ আমরা সফল হইলাম, এরপরে আমাদের সার্ভার চালু হইলো, তাতেও আমরা সাকসেসফুল হইলাম। এরপর নো এনএফসি নো স্টেটমেন্ট বইলা আলিজ দখলে ষড়যন্ত্র কইরা যখন আমাদের কার্যক্রম বন্ধ করে দিল, সেই কার্যক্রমটা বন্ধ হওয়ার পরেও আমরা কৌশলগতভাবে টেকনিক্যাল ফরম্যাটে আমাদের সমস্ত কিছু গোছাইয়া ঠিকই কিন্তু আমরা এনএফসি কার্ডের কার্যক্রমে এখন কন্টিনিউ চলতেছে, 10 পয়েন্টের কাজও চলতেছে, ডিন ভেরিফিকেশন ডিন অ্যাক্টিভেশন চলতেছে। এই জায়গাতেও কিন্তু আমরা সাকসেসফুলি আমাদের এই মিশনটা বাস্তবায়ন করলাম। আলমাস ভাই লিখছেন 14 ডিসেম্বর স্টেটমেন্ট চালুর মাধ্যমে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করতে যাচ্ছে ডেস্টিনি 2000 লিমিটেড।
ইনশাল্লাহ। আমার দৃষ্টিতে অবশ্য স্টেটমেন্ট তো চালু হয়েই গেছে। এই যে আমরা 10 পয়েন্ট কিনলে পয়েন্ট পয়েন্ট তো বিজনেস সেন্টারে দেখা যেতেছে, 500 পয়েন্টের প্রোডাক্ট এটাও ড্রপ হইতেছে, বিজনেস সেন্টারে দেখা যেতেছে, কমিশন এলে কমিশনটাও দেখা যেতেছে। পার্থক্যটা হইলো ওই আমরা টাকা টোকাটা খালি পাইতেছি না, এই তো। মানে স্টেটমেন্ট কিন্তু অ্যাকচুয়ালি ইনডিরেক্টলি জেনারেট তো হইতেই আছে, জাস্ট আনুষ্ঠানিকতাটুকু বাকি আর কি। এনিওয়ে, তাহলে দেখেন এই ধাপে ধাপে সবগুলা কাজে আমরা কিন্তু সাকসেসফুলি আমাদের সবগুলা মিশন বাস্তবায়ন করলাম। এরপরে আমাদের এই যে এখন সারা দেশব্যাপী যে প্রোগ্রাম চলতেছে, এই প্রোগ্রামগুলোর আপনারা রংপুরের প্রোগ্রাম নিশ্চয়ই দেখতেছেন, আমি এটা নিয়ে সামনে আলোচনা করব। এই যে রংপুরের প্রোগ্রাম আমাদের এখন যে চলতেছে, এই রংপুরের প্রোগ্রাম আজকে সম্ভবত গাইবান্ধায় একটা প্রোগ্রাম হবে, বড় মাপের একটা প্রোগ্রাম হবে আমাদের গাইবান্ধার খোকন ভাই সহ